হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম লার্ন একাডেমি। ডিএম লার্ন একাডেমির ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। প্রাইমারি টেট প্রস্তুতি 2023 10 ডিসেম্বর যে পরীক্ষা হতে চলেছে, সেই পরীক্ষাকে লক্ষ্য রেখে আমরা কিন্তু প্রতিনিয়ত তোমাদের জন্য প্র্যাকটিস সেট দিয়ে চলেছি। ওকে, তো বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। দেখো বন্ধুরা, আজকের গণিতের প্যাডাগজি থেকে গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন কিন্তু এখানে রয়েছে, যেখানে সিটেটের প্রশ্নগুলো রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আজকের রয়েছে, 15টি বাছাই করা প্রশ্ন। তাই প্রত্যেককে বলছি তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই করে দেখতে থাকো। ওকে, আর তোমরা যারা আমার এই চ্যানেলে ভিডিওগুলো নতুন দেখছো, তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও, যাতে তোমাদের কাছে তাড়াতাড়ি আমার ভিডিওগুলো পৌঁছে যায়। ওকে, আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে রাখবে, যাতে আমার ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান অবশ্যই করে পৌঁছে যায়। ওকে, তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই দেখে নেব। আর তোমরা যারা ভাবছো যে এই ভিডিওর সমস্ত পিডিএফগুলো পাবে, তোমরা অবশ্যই পেতে পারো। তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। ওকে, আর তো ওখান থেকে যদি তোমরা যুক্ত না হতে পারো, তাহলে তোমরা ডিএম লার্ন একাডেমি বলে টেলিগ্রাম থেকে সার্চ করো, তোমরা ওখান থেকে অবশ্যই করে যুক্ত হতে পারবে। ওকে, তো চলো বন্ধুরা, আজকের প্র্যাকটিস সেটটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই প্রত্যেককে বলছি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো বন্ধুরা, প্রথম প্রশ্ন কি বলেছে, যেসব ছাত্ররা জ্যামিতি বুঝতে পারে না তারা স্কুলে আসতে পারে না। কার বক্তব্য? যেসব ছাত্ররা জ্যামিতি বুঝতে পারে না তারা স্কুলে আসতে পারে না। কার বক্তব্য? বলেছে হার্বার্ট, 2 বলেছে হ্যামিল্টন, 3 বলেছে প্লেটো, দিয়ে বলেছে অ্যারিস্টটল। দেখো, অ্যারিস্টটল। যেসব ছাত্ররা জ্যামিতি বুঝতে পারে না তারা স্কুলে আসতে পারবে না, এটা কিন্তু বলেছিলেন প্লেটো। ওকে, প্লেটো কিন্তু বলেছিলেন যে যেসব ছাত্ররা বুঝতে পারে না তারা স্কুলে আসতে পারবে না। তিনি কিন্তু জ্যামিতির উপর ভিত্তি করে তিনি এই কথা বলেছিলেন, যে বাস্তবে জ্যামিতির কতটা প্রভাব রয়েছে সেই সব বিষয়ের উপর ভিত্তি করে তিনি কিন্তু প্লেটো কিন্তু এই কথা বলেছিলেন। ওকে, দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে, ক্যারিকুলামে গণিত বিষয়ে গুরুত্ব রয়েছে। ক্যারিকুলামে গণিত বিষয়ে গুরুত্ব রয়েছে। এটি বিজ্ঞান বিষয়ে অধ্যয়নের ক্ষেত্রে সহায়ক। বি বলেছে যৌক্তিক চিন্তার বিকাশ ঘটায়। সি ব্যবহারিক জীবনে দরকারি। ডি ওপরের সবগুলি। দেখো, ক্যারিকুলামে গণিত অর্থাৎ পাঠ্যক্রমে গণিত বিষয়ের গুরুত্ব রয়েছে কোন কোন ক্ষেত্রে? দেখো, এটি বিজ্ঞান বিষয়ে অধ্যয়নের ক্ষেত্রে সহায়ক। অবশ্যই কিন্তু এটা বিজ্ঞান বিষয়ে অধ্যয়নের ক্ষেত্রে সহায়ক। দেখো, যৌক্তিক চিন্তার বিকাশ ঘটায়। অবশ্যই যৌক্তিক চিন্তার বিকাশ ঘটায়। ব্যবহারিক জীবন দরকারি। অবশ্যই ব্যবহারিক জীবন দরকারি। তাহলে এখানে উত্তরটি কি হয়ে গেল? দেখো, উপরের সবগুলি কিন্তু ঠিক। ওকে, চলো পরের প্রশ্ন দেখো কি বলেছে, লীলাবতী গ্রন্থটি কে লেখেন? লীলাবতী গ্রন্থটি কে লিখেছেন? লীলাবতী গ্রন্থটি কে লিখেছে? আর্যভট্ট, বি ব্রহ্মগুপ্ত, সি ভাস্করাচার্য, ডি রামানুজ। দেখো, লীলাবতী গ্রন্থটি কিন্তু লিখেছিলেন ভাস্করাচার্য। ওকে, পরের প্রশ্ন বলছে গণিত হলো সভ্যতার আয়না। গণিত হলো সভ্যতার আয়না। আজকের কিন্তু কোশ্চেন অফ দ্য ডে, অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আজকে রয়েছে। তো গণিত হলো সভ্যতার আয়না কে বলেছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, এ বলেছে রুশো, বি বলেছে হগবেন, সি বলেছে প্লেটো, ডি বলেছে ডাল্টন। দেখো, গণিত হলো সভ্যতার আয়না বলেছিলেন কিন্তু হগবেন। অবশ্যই তোমরা কিন্তু এই কার কোন মতবাদ দিয়েছিলেন বা মতামত দিয়েছিলেন, কে কি বলেছিলেন, সে বিষয়ে কিন্তু তোমরা অবশ্যই করে ভালো করে পড়ে রাখবে। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন অবশ্যই করে হতে পারে। ওকে, তো চলো পরের প্রশ্ন দেখে নেবো কি বলেছে। দুটি অমূলদ সংখ্যার বিয়োগফল সর্বদা। দেখো, দুটি অমূলদ সংখ্যার বিয়োগফল কি হয়? দেখো, একটা হচ্ছে বলেছে সর্বদা মূলদ সংখ্যা হবে, বি বলেছে সর্বদা অমূলদ সংখ্যা হবে, সি বলেছে সর্বদা পূর্ণ সংখ্যা হবে, ডি বলেছে মূলদ অমূলদ সংখ্যা হবে। ওকে, দেখো, দুটি অমূলদ সংখ্যার বিয়োগফল কিন্তু সর্বদা কি হয়? মূলদ হতে পারে, আবার অমূলদ হতে পারে, অমূলদও হতে পারে। ঠিক আছে, তাহলে সবসময় মাথায় রাখতে হবে দুটি অমূলদ সংখ্যার বিয়োগফল বা যোগফল কিন্তু সর্বদা কিন্তু মূলদ ও অমূলদ সংখ্যা হবে। ওকে, দুটি হতে পারে।
চলো পরের প্রশ্ন চলে যাব। কি বলেছে? প্রকল্প পদ্ধতির উদ্ভাবক কে? প্রকল্প পদ্ধতির উদ্ভাবক কে? এ মেরিসেন, বি কিলপ্যাট্রিক, সি হার্বার্ট, ডি সক্রেটিস। দেখো প্রকল্প পদ্ধতির উদ্ভাবক কিন্তু আমরা জানি কিলপ্যাট্রিক। ওকে, তাহলে প্রকল্প পদ্ধতির উদ্ভাবক হলো কিলপ্যাট্রিক। নেক্সট পরের প্রশ্ন। দেখো বন্ধুরা, পরের প্রশ্নে চলে এসেছি। গণিতের প্রকৃতি প্রসঙ্গে কোনটি সত্য নয়? গণিতের প্রকৃতি প্রসঙ্গে কোনটি সত্য নয় বলেছে। দেখো, এ গণিত নিদর্শন অধ্যয়ন জড়িত এবং সম্পর্কিত। বি বলেছে গণিত সংখ্যা অধ্যয়ন মধ্যে সীমাবদ্ধ। সি বলেছে গণিতে বিমূর্ততা এবং দৃশ্যায়ন জড়িত। ডি বলেছে গণিত বাস্তব জগতের সাথে সংযোগ করে। দেখো, গণিত প্রকৃতি প্রসঙ্গে কি বলেছে, অর্থাৎ গণিতের প্রকৃতি প্রসঙ্গে কোনটি সত্য নয়? সত্য নয় বলেছে, অর্থাৎ এখানে কিন্তু নেগেটিভ বলেছে। আগে আমাদের কি ভালো করে কিন্তু ভাবতে হবে। ওকে, তাহলে এটা কিন্তু নেগেটিভ বলেছে, তাহলে এখানে নয়টা মাথায় রাখতে হবে। দেখো, গণিত নিদর্শন অধ্যয়ন জড়িত এবং সম্পর্কিত, অবশ্যই অধ্যয়ন জড়িত এবং সম্পর্কিত। দেখো, গণিতে বিমূর্ততা ও দৃশ্যায়ন জড়িত, অবশ্যই বিমূর্ততা থাকে, দৃশ্যায়ন থাকে। ওকে, গণিত বাস্তব জগতের সাথে সংযোগ করে। এবারে বলছি গণিত সংখ্যা অধ্যয়নের মধ্যে সীমাবদ্ধ। দেখো, গণিত কিন্তু সংখ্যা অধ্যয়নের মধ্যে কেবলমাত্র সীমাবদ্ধ নয়। ওকে, তাহলে এখানে সত্য নয় কোনটা? দেখো, গণিত প্রকৃতি প্রসঙ্গে গণিত কিন্তু সংখ্যা অধ্যয়নের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা কিন্তু প্রকৃতির কোনোভাবে অংশ নয়। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হলো? গণিত সংখ্যা অধ্যয়নের মধ্যে সীমাবদ্ধ। ওকে, দেখো 8 নম্বর প্রশ্ন কি বলেছে? গণিত শিক্ষার প্রধান লক্ষ্য। গণিত শিক্ষার প্রধান লক্ষ্য কি? জ্যামিতির উপপাদ্য এবং তাদের প্রমাণগুলি স্বাধীনভাবে প্রণয়ন করা। বি বলেছে শিক্ষার্থীদের গণিত বুঝতে সাহায্য করা। সি বলেছে দরকারি ক্ষমতা বিকাশের জন্য। সি বলেছে শিশুদের গণিতকরণ ক্ষমতার বিকাশ করা। দেখো, কেবলমাত্র জ্যামিতির উপপাদ্য তাদের প্রমাণগুলি স্বাধীনভাবে প্রণয়ন করা কি গণিত শিক্ষার লক্ষ্য, প্রধান লক্ষ্য? না, এটা কিন্তু কোনো মতেই না। ওকে, দেখো, গণিত শিক্ষার্থীদের গণিত বুঝতে সাহায্য করা, কেবলমাত্র শুধু গণিত বুঝতে সাহায্য করবে, এটা কিন্তু প্রধান লক্ষ্য নয়। দরকারি ক্ষমতা বিকাশের জন্য, কেবলমাত্র দরকারি ক্ষমতা যেগুলো রয়েছে সেগুলি বিকাশ করবে, সেক্ষেত্রে যে গণিত শিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত না। শিশুদের গণিতকরণ ক্ষমতার বিকাশ করতে হবে, এটাই হচ্ছে কি শিশুদের প্রধান লক্ষ্য। ওকে, তাহলে গণিত শিক্ষার প্রধান লক্ষ্য কি হয়ে গেল? শিশুদের গণিতকরণ ক্ষমতার বিকাশ করা। ওকে, দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে? গণিত শিক্ষকের কাজ হবে, গণিত শিক্ষকের কাজ এ শিক্ষাদান, বি তত্ত্বাবধান, সি বলেছে বিভাগীয় কাজকর্ম, ডি বলেছে উপরের সবকটি। দেখো, গণিত শিক্ষকের কাজ কিন্তু শিক্ষাদান করা, অবশ্যই শিক্ষাদান করতে হবে। তত্ত্বাবধান করা, অবশ্যই তত্ত্বাবধান করতে হবে। আর বিভাগীয় কাজকর্ম, অবশ্যই বিভাগীয় কাজকর্ম অবশ্যই করে কিন্তু করতে হবে। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে গেল? দেখো, উপরের সবকটি। ওকে, চলো নেক্সট প্রশ্ন। দেখো বন্ধুরা, পরের প্রশ্ন চলে এসেছি। 10 নম্বর প্রশ্ন কি বলেছে? আকাঙ্ক্ষা একজন ভালো গণিতের শিক্ষক হতে চায়। একজন ভালো গণিত শিক্ষক হতে হলে অবশ্যই তার থাকতে হবে, কি থাকতে হবে? দেখো, এটা সিটেট 2015 ফেব্রুয়ারি মাসের যে প্রশ্ন হয়েছিল সেই প্রশ্নে কিন্তু এই প্রশ্নটা অবশ্যই এসেছিল। ঠিক আছে, দেখো বলেছে ইয়ে ক্লোজ এন্ডেড প্রশ্নের ভালো যোগাযোগ দক্ষতা এবং জ্ঞান। বি ধারণাগত জ্ঞান, বোঝাপড়া এবং বাস্তব জীবনের সাথে গণিত বিষয় সম্পর্কিত করার ক্ষমতা। সি বলেছে সংখ্যা পদ্ধতি, বীজগণিতিক এবং জ্যামিতি ভালো জ্ঞান। ডি বলেছে অল্প সময়ের মধ্যে সমস্যাগুলি সমাধান করার ক্ষমতা। দেখো, অল্প সময়ের মধ্যে সমস্যাগুলি সমাধান করার ক্ষমতা থাকলে কি সে ভালো শিক্ষক হতে পারবে? এরকম কোনো কিন্তু বিষয় নয়। ঠিক আছে, সে অল্প সময়ের মধ্যে সমস্যার সমাধান করে ফেলে, তাই বলে সে ভালো শিক্ষক হবে? কোনো মতেই না। দেখো, সংখ্যা পদ্ধতি, বীজগণিত এবং জ্যামিতির ভালো জ্ঞান, অর্থাৎ সংখ্যা পদ্ধতি, বীজগণিত ও জ্যামিতির ভালো জ্ঞান থাকলে সে ভালো শিক্ষক হতে পারবে, এক্ষেত্রে কিন্তু এটাও হবে না। ওকে, আর একটা দেখো ক্লোজ এন্ডেড প্রশ্নের ভালো যোগাযোগ দক্ষতা এবং জ্ঞান। ক্লোজ এন্ডেড প্রশ্ন যদি সে ভালো যোগাযোগ দক্ষতা থাকে বা জ্ঞান থাকে, সেক্ষেত্রে কিন্তু এটাও হবে না। দেখো কি বলে বিটটা ধারণাগত বোঝাপড়া এবং বাস্তব জীবনের সাথে গণিত বিষয়বস্তু সম্পর্কিত করার ক্ষমতা। একদম, দেখো
ধারণাগত জ্ঞান বোঝাপড়া এবং বাস্তব জীবন, গণিত সবসময় বাস্তব জীবনের সঙ্গে যদি সম্পর্কিত করার ক্ষমতা থাকে তাহলে কিন্তু সে ভালো গণিত শিক্ষক হতে পারবে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল কি, দেখো বন্ধুরা, বিটটা হলো এখানে সঠিক উত্তর। ওকে, দেখো 11 নম্বর প্রশ্ন কি বলেছে, গণিতে গঠনমূলক মূল্যায়ন প্রাথমিক পর্যায়ে অন্তর্ভুক্ত রয়েছে। গণিতে গঠনমূলক মূল্যায়ন প্রাথমিক পর্যায়ে অন্তর্ভুক্ত রয়েছে। দেখো এখানেও সিটেটের 2015 ফেব্রুয়ারি প্রশ্ন এটা এসেছিল। বলেছে শেখার ফাঁক এবং পাঠদানের ঘাটতি শনাক্তকরণ। বি বলেছে দেখো সাধারণ ত্রুটি শনাক্তকরণ। সি বলেছে পদ্ধতিগত জ্ঞান এবং বিশ্লেষণাত্মক দক্ষতার ক্ষমতা, এই দক্ষতার পরীক্ষা। আর ডি বলেছে শিক্ষার্থীদের কোচিং এবং র্যাঙ্কিং। দেখো গঠনমূলক মূল্যায়ন পর্যায়ে অন্তর্ভুক্ত রয়েছে কোনটা এই চারটে অপশনের মধ্যে, তাহলে দেখো গঠনমূলক মূল্যায়ন আমরা সাধারণত জানি গঠনমূলক মূল্যায়ন কিন্তু করা হয় শিক্ষার্থীর কোথায় কোনো সমস্যা রয়েছে কিনা, ফাঁক রয়েছে কিনা, হ্যাঁ, এবং পাঠদানে তার কোনো ঘাটতি হচ্ছে কিনা সেসব বিষয় শনাক্ত করার জন্য কিন্তু গঠনমূলক মূল্যায়ন করা হয়। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে, দেখো শেখার ফাঁক এবং পাঠদানের ঘাটতি শনাক্তকরণ। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো 12 নম্বর প্রশ্ন কি বলেছে, নিচের কোন বিবৃতিটি সত্য। দেখো সিটেট 2015 ফেব্রুয়ারি প্রশ্ন। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা যারা আমার এই চ্যানেলের ভিডিওগুলো নতুন দেখছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও। এরকম যদি ভিডিও তোমরা আরও দেখতে চাও বা পেতে চাও, এবং তোমরা যদি এই ভিডিওগুলোর সমস্ত পিডিএফ তোমরা পেতে চাও অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। ওকে, যদি ওখান থেকে যুক্ত নাও হতে পারে তাহলে তোমরা অবশ্যই টেলিগ্রামে গিয়ে ডিএম লার্ন একাডেমি বলে সার্চ করো, ওখান থেকে তোমরা অবশ্যই করে যুক্ত হয়ে যেতে পারো। ওকে, আর তোমরা যদি এই ভিডিওগুলো অবশ্যই করে ভালো লেগে থাকে তবে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, যদি কোথাও সমস্যা থাকে তাহলে কমেন্ট করো, আর অবশ্যই একটা শেয়ার অবশ্যই করে দাও, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট। তো চলো দেখো নিচের কোন বিবৃতিটি সত্য। দেখো সিটের 2015 ফেব্রুয়ারি প্রশ্ন বলেছে 3টি বিজোড় সংখ্যার গুণফল একটি জোড় সংখ্যা। বি বলেছে একটি জোড় সংখ্যা একটি বিজোড় সংখ্যার পার্থক্য একটি জোড় সংখ্যা হতে পারে। সি বলেছে দুটি বিজোড় সংখ্যা এবং একটি জোড় সংখ্যার যোগফল একটি জোড় সংখ্যা। 3টি বিজোড় সংখ্যার যোগফল একটি জোড় সংখ্যা। দেখো তোমরা প্রত্যেকে কিন্তু এই প্রশ্নটা আমি উত্তরটা করে দেব, কিন্তু তোমরা প্রত্যেকে এই প্রত্যেকটা অপশানগুলো তোমরা খাতায় অঙ্কগুলো কষবে, তারপরে কিন্তু অপশানটা সঠিক হলো কিনা তোমরা আমার কমেন্টে জানাবে। ঠিক আছে, দেখো 3টি বিজোড় সংখ্যার গুণফল একটি জোড় সংখ্যা। 3টি বিজোড় সংখ্যার গুণফল কিন্তু জোড় সংখ্যা হতে পারবে না। ঠিক আছে, একদম তোমরা কিন্তু খাতায় অঙ্ক কষে দেখে নেবে। ওকে, তারপরে দেখো একটি জোড় সংখ্যা একটি বিজোড় সংখ্যার পার্থক্য, অর্থাৎ একটি জোড় সংখ্যার একটা বিজোড় সংখ্যা যদি বিয়োগ করা হয় তাহলে জোড় সংখ্যা হতে পারে। ঠিক আছে, দেখো এটাও তোমরা করবে। একটি জোড় সংখ্যা, হ্যাঁ, ধরো আমরা যদি জোড় সংখ্যা যদি 4 নিই, ঠিক আছে, আর যদি 5 বিয়োগ করি, ঠিক আছে, তাহলে কত হচ্ছে, দেখো 1 বিজোড় সংখ্যা হচ্ছে, কিন্তু আমার বলেছি কি জোড় সংখ্যা হতে পারে, তাহলে এটাও কিন্তু হবে না। ওকে, তারপরে দুটো বিজোড় সংখ্যা একটি জোড় সংখ্যার যোগফল একটি জোড় সংখ্যা। তাহলে দুটো বিজোড় সংখ্যা নাও, দেখো 4 প্লাস 5, ঠিক আছে, প্লাস আচ্ছা একটা জোড় সংখ্যা, দেখো একটা জোড় সংখ্যা নিলাম আর দুটো হচ্ছে বিজোড় সংখ্যা 5, আর এখানে যদি আমি 3 নিই তাহলে কত হচ্ছে, দেখো সংখ্যার যোগফল, তাহলে 5 3 8 8 4 12। দেখো এটা কিন্তু কি হলো, একটি জোড় সংখ্যা, তাহলে অবশ্যই এটা কিন্তু ঠিক। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হলো, দেখো সিটটা। ওকে, তো বন্ধুরা তোমরা করো প্রত্যেকটা অপশানের এইভাবে যাচাই করবে। আর এটা দেখো ডিটটা কি বলেছে, 3টি বিজোড় সংখ্যা যোগফল একটি জোড় সংখ্যা। 3টি বিজোড় সংখ্যা আমরা একটু দেখে নিই। তাহলে যদি আমরা 5 দেখি, যদি আমরা 3 ধরি, 7, তাহলে কি হচ্ছে, দেখো 5 3 8 8 7 15।
তাহলে কিন্তু বিজোড় হলো, কিন্তু জোর হলো না, তাহলে এটাও কিন্তু হচ্ছে না। ওকে, তো বন্ধুরা আশা করি ভিডিওগুলো ভালো লাগছে। অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার অবশ্যই করো। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। দেখো, তৃতীয় শ্রেণীতে একজন শিক্ষক ছাত্রদের জিজ্ঞাসা করলেন 4562 এবং 728 যোগ করুন। একজন ছাত্র উত্তর দিয়েছেন, এবার যোগটা করেছে। দেখো, 4562 প্লাস 728 সমান 11842। দেখো যোগটা করে নাও তোমরা। 8 8 8 8 2 10 0। এবার প্রতিক্রিয়াটি প্রতিফলিত করে যে শিশুর অভাব রয়েছে। দেখো এখানে কিন্তু 8 2 10 0, এটা শূন্য হওয়ার কথা। ঠিক আছে, 6 2 8, 8 1 9 হওয়ার কথা, তাহলে এটা ভুল করেছে। তাহলে এবার এখানে বলছে প্রতিক্রিয়াটি প্রতিফলিত করে যে শিশুর অভাব রয়েছে। দেখো এটা সিটেট 2014 সেপ্টেম্বরের প্রশ্ন। যোগ করার ক্ষমতা, স্থান মূল্য ধারণা। সি বলেছে পুনর্গঠনের মাধ্যমে যোগ করার ক্ষমতা। ডি বলেছে সংযোজনের অর্ডার সম্পত্তির ধারণা। দেখো এখানে সে কিন্তু যে যোগটা করেছে, ঠিক আছে, সে কিন্তু ভুল করেছে। তাহলে এই যোগটা ভুল করার মধ্যে তার কিসের অভাব রয়েছে? যোগ করার ক্ষমতা অক্ষম, না স্থান মূল্য ধারণা, না পুনর্গঠনের মাধ্যমে যোগ করার ক্ষমতা, সংযোজন অর্ডার সম্পত্তি ধারণা? এটা তো হবে না কোনোভাবে। এখানে কিন্তু যে তার অক্ষমতা রয়েছে বা এই এই ছাত্রটি যে উত্তরটি দিয়েছেন, এই প্রতিক্রিয়াটি কিন্তু প্রতিফলিত করে স্থান মূল্য ধারণা, অর্থাৎ স্থান মূল্য সে সঠিকভাবে না বসিয়ে কিন্তু সে যোগ করেছে, এই কারণে কিন্তু ভুল হয়েছে। তাহলে এটা হচ্ছে স্থান মূল্য ধারণা। সঠিক উত্তর হয়ে গেল কি? স্থান মূল্য ধারণা। পরেরটা দেখো, বলেছি এনসিএফ 2005 অনুযায়ী সংখ্যা শিক্ষা এবং তাদের উপর অপারেশন, পরিমাপ পরিমাণ ইত্যাদি প্রাথমিক স্তরে পূরণ করে। এটি হলো, তাহলে এনসিএফ 2005 কিন্তু সব থেকে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই করে পড়ে রাখবে, অবশ্যই ভালো করে এনসিএফ 2005টা তোমরা অবশ্যই পড়বে। ঠিক আছে, দেখো প্রতিবারে কিন্তু একটা করে এনসিএফ 2005-এর প্রশ্ন আমরা সিটেটের যে সকল প্রশ্নপত্র দেখি সেখানে কিন্তু আমরা পাই। দেখো এখানে বলেছে সিটেট 2014 সেপ্টেম্বরে এটা কিন্তু প্রশ্ন রয়েছে। বলেছে 2005 অনুযায়ী সংখ্যা শিক্ষা এবং তাদের উপর অপারেশন, পরিমাপ পরিমাণ ইত্যাদি প্রাথমিক স্তরে পূরণ করে। এটি হলো গণিত শেখানোর সংকীর্ণ লক্ষ্য, বি গণিত শেখানোর উচ্চ লক্ষ্য, সি শিশুর চিন্তা প্রক্রিয়াকে গণিত করার লক্ষ্য রাখুন, ডি গুরুত্বপূর্ণ গণিত শেখানোর লক্ষ্য। দেখো এটা কিন্তু গণিত শেখানোর সংকীর্ণ লক্ষ্যের মধ্যে কিন্তু পড়ে। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর কি হলো? গণিত শেখানোর সংকীর্ণ লক্ষ্য। সংখ্যা শিক্ষা ও তাদের উপর অপারেশন, পরিমাপ পরিমাণ ইত্যাদি প্রাথমিক স্তরে যে পূরণ হয়, এটা কিন্তু শিক্ষার্থীর বা গণিত শেখানোর সংকীর্ণ লক্ষ্য। ওকে, তো চলো দেখো আজকের প্র্যাকটিস সেটের শেষ প্রশ্ন। প্রাথমিক শ্রেণীর একটি শিশুর সক্ষম হয় না সংখ্যা, অপারেশন, চিহ্ন, কয়েন এবং ঘড়ির হাতের মধ্যে পার্থক্য করতে। এটি ইঙ্গিত দেয় শিশুর যে সমস্যা রয়েছে। সিটেট 2014 সেপ্টেম্বরের প্রশ্ন। ওকে, দেখো বলেছে শ্রবণ স্মৃতি, কাজের স্মৃতি, ভিজুয়াল প্রসেসিং সমস্যা সম্পর্কিত রয়েছে, ভিজুয়াল প্রসেসিং সম্পর্কিত সমস্যা রয়েছে, ডি ভাষা প্রক্রিয়াকরণ। দেখো বলেছে সে সক্ষম হয় না সংখ্যা, অপারেশন, চিহ্ন, কয়েন এবং ঘড়ির হাতের মধ্যে পার্থক্য করতে। একদম দেখো তোমরা এখানে বুঝতে পারছো কিন্তু তার মধ্যে কি আছে? ভিজুয়াল কিন্তু প্রসেসিং সম্পর্কিত সমস্যা রয়েছে। ওকে, ভিজুয়াল প্রসেসিং সম্পর্কিত সমস্যা রয়েছে। ওকে, তো বন্ধুরা প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখেছো। আর তোমরা যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে পরের দিন। তো বন্ধুরা প্রত্যেকে ভালো থেকো, পড়তে থেকো এবং প্রত্যেকে পরীক্ষায় পাস করো, এই আশা রাখি। আর প্রত্যেকে তোমরা এরকম প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতে থাকো। ঠিক আছে, তো চলো প্রত্যেকে একটা করে লাইক করে দিও, আর যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করো। ওকে, প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ।